তার মানে বুঝতে হবে যে ঋত্বিক রোশন যেই ক্যারেক্টার প্লে করেছে আমার সাকিব ভাই, মানে আমাদের সাকিব ভাই এর চেয়ে কম করে নাই। একটুখানি প্রিয়তমা নিয়ে কথা বলি। এই সিনেমাটার এরকম সাকসেস সত্যি যখন সিনেমাটাতে কাজ করছিলেন বা যেদিন প্রথম মুক্তি পেল হলে, সত্যি কি আশা করেছিলেন এটা এরকম অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে? হিমেল আশরাফ একজন গুণী নামকরা ডিরেক্টর, ওনার পরিশ্রম এবং ওনার যে সাধনাটা ছিল, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে এই মুভি কিছু একটা করবে। এখান থেকে যদি আমরা একটুখানি বাংলাদেশের সুপারস্টার যাকে বলা হয় শাকিব খান, আপনি একমত? আমি যদি একমত না হই তাহলে শাকিব ভাইয়ার ছবি এলে যে পরিমাণ রেসপন্সটা পায়, বাংলাদেশে অন্যান্য সিনেমা রিলিজ হলে রেসপন্সের পরিমাণ কি সত্যিকারেরই একটু কম থাকে? ডেফিনেটলি কম থাকে, কারণ অনেস্টলি আমি আর পারছিলাম না ভিতরে থাকতে। আমি ভাবছিলাম যে বের হয়ে যায়, কারণ নিতে পারতেছিলাম না। সাকিব ভাইয়ার এমন লুক, এমন এক্সপ্রেশন, আমার মনে হয় সাকিব ভাইয়ার লাইফের বেস্ট এক্সপ্রেশন এবং তার অ্যাক্টিং ছিল এটা। তখন সাকিব ভাইয়া যখন পুরো বয়সে হাত কাঁপতে কাঁপতে বের হয় থেকে এরকম করে, রাইট। শাকিব ভাইয়ের আপকামিং 3টে সিনেমার কোনো সিনেমাতেই কি আমরা আপনাকে আশা করতে পারি? আমি না ডায়লগ ভুলে গিয়েছিলাম, মানে আমি রীতিমতো ডায়লগ ভুলে গিয়ে ওনার দিকে শুধু তাকিয়েছিলাম যে উনি সাকিব ভাই, আমরা আগের সাপোর্টকে ফেরত চাই। সেক্ষেত্রে ওনার ফিটনেসটার দিকে একটু খেয়াল করার আমি একটু দাবি জানাচ্ছি ওনার প্রতি। 2023-এ বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা কোন সিনেমাটা আমরা সবাই জানি? প্রিয়তমা, যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা, রাইট? এখন আমার পাশে আমরা যাকে বসে থাকতে দেখছি, অর্থাৎ আপনারা যাকে আমার সঙ্গে এখন বসে থাকতে দেখছেন, তার নাম আমরা সবাই জানি, এল.আর. খান সীমান্ত। আমরা রিসেন্ট টাইমে প্রিয়তমা ছবিতে তাকে ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করতে দেখেছি। প্রথমেই আমি সীমান্ত ভাইয়াকে অনেক ওয়েলকাম জানাই। কলকাতা ঘুরে কেমন লাগলো? কলকাতায় ঘুরে অনেক ভালো লেগেছে আমার কাছে। স্পেশালি হচ্ছে কলকাতার মানুষগুলি খুবই কোঅপারেটিভ, খুবই সিনসিয়ার এবং খুবই আন্তরিক। তো ওভারঅল ভালো লেগেছে। মোটামুটি কি কি ঘোরা হলো কলকাতার? আমি আসলে 2টা মিটিং এসেছি, হ্যাঁ, আমি ঘোরার সময় আমি পাইনি, আর আজকে একটু সিক ছিলাম, তো সেই জন্য আজকে বেরোই হয়নি। বাট ভিক্টোরিয়া পার্কে আমি গিয়েছি, খুবই ভালো লেগেছে, এবং ওইখানে যাওয়ার পরে আমি ইন্ডিয়ার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা আমার হয়েছে। তো ইচ্ছে আছে যে আমি নেক্সট ডে এসে আমি মুম্বাই এবং সাউথ চেন্নাই যেগুলি আছে ওগুলি আমি ঘুরবো। রাইট, আচ্ছা, আমরা এবার একদম যদি পারমিশন আপনি দেন তাহলে আমি একটু প্রশ্ন আপনার কাছে রাখতে পারি। প্রথম যেটা কোয়েশ্চেন, আমি যেটা অনলাইনে আপনার সম্পর্কে পড়াশোনা করে জানলাম যে আপনি প্রথমত একজন মডেল ছিলেন, তারপরে আপনি ধীরে ধীরে ফিল্মের দিকে, তার আগে শর্ট ফিল্ম করেছেন, কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, তারপরে ধীরে ধীরে বড় পর্দায় আপনার এই সূচনা। এই জার্নিটা টোটালটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। স্পেশালি হচ্ছে আমি আমার ফার্স্ট লাইফ ছিল ডিফেন্স। আচ্ছা, বাংলাদেশ আর্মিতে ছিলাম আমি। তো ওখান থেকে আমি 2080 বের হয়ে যাই। তো বের হয়ে আমি একটা বিজনেস স্টার্ট করি। তো বিজনেসের পাশাপাশি আমার একটা স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই, সবারই স্বপ্ন থাকে, বাট আমার একটু স্পেশাল স্বপ্ন ছিল যে আমি নোবেল, মৌ, তাদের বড় বড় বিলবোর্ড দেখতাম আমি ঢাকা শহরে। তখন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছে কাজ করে যে আমি মডেলিং করব। সেই সুবাদে আমি কাজ শুরু করি, গ্রোমিং করি। তো দর্জিবাড়ি একটা স্পেশাল ব্র্যান্ড, দর্জিবাড়ি। তো দর্জিবাড়িতে আমি কাজ করি এবং টানা 3 বছর আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। তো ওখানে কাজ করার পরে বিভিন্ন ভিজুয়াল অ্যাক্টিভিটিস থেকে আমি কিছু সাড়া পাই যে কাজ করার জন্য। তারপরে হচ্ছে আমি ভিজুয়াল যখন কাজ শুরু করি, তখন অনন্য মামুন, একজন নামকরা, বর্তমান সময়ের একজন জনপ্রিয় নামকরা ডিরেক্টর, অনন্য মামুন ভাইয়ার একটা মুভিতে আমি কাজের অফার পাই, সাইকো। তো ওই সাইকো সিনেমার যে লুক, ওইটাই আমাকে মানে ভীষণ ভাইরাল করে। চেন কামড় দিয়ে একটা মুভি, একটা ছবি ছিল। তো ওখানে ওই মুভিটা যখন ভাইরাল হয়, তখন আমি মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের হচ্ছে আনন্দ অশ্রু, দেন সৈকত নাসির ভাইয়ের ক্যাসিনো, পরপর হচ্ছে আমার কাজের জার্নিটা শুরু হয় আর কি। তো স্পেশালি আমি যেটা বলতে চাই এটা হচ্ছে যে আমার লাক ভালো, হয়তোবা সবার ভালোবাসা আছে আমার প্রতি।
আমার জায়গাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমি চাই আমার জায়গাটা আরও প্রপার ওয়েতে তৈরি হোক। আমি চাই বাংলা সিনেমাতে আমি খুব ভালোভাবে কাজ করতে। আমি বাংলা সিনেমাকে খুবই বেশি ভালোবাসি। তো সেই জন্য বাংলা সিনেমাটাই হচ্ছে আমার খুব মানে মজার জায়গা। আসল ব্যাপারটা হচ্ছে আমরা যখন বড় পর্দায় সিনেমা দেখি, কোনো একটি ভিলেনিশ ক্যারেক্টার মানে ভিলেন চরিত্র আসলে আমাদের 70mm স্ক্রিনে দেখে তো বিশ্বাস করতে হবে যে তিনি ভিলেন। প্রিয়তমা ছবিটা দেখবার পরে প্রচুর নিউট্রাল অডিয়েন্স এই কথাটা বলেছেন যে এলআর খান সীমান্ত ভাইয়াকে যেমনভাবে প্রথমবার স্ক্রিনে দেখা গেল প্রিয়তমা ছবিতে, যেভাবে হিমেল আশরাফ ভাইয়া আপনাকে স্ক্রিনে এন্ট্রি করিয়েছিলেন, আমরা কিন্তু হঠাৎ করে ভেবেছিলাম আপনার চরিত্রটিও হতে পারে একটি ভিলেনিশ ক্যারেক্টার, বাট তারপরে আমরা গিয়ে দেখেছি ভিলেনিশ ক্যারেক্টার নয়। সেইখান থেকেই দর্শকদের সেই সময় একটা বক্তব্য উঠেছিল যে এলআর খান সীমান্ত ভাইয়াকে আমরা মেন লিড ভিলেন চরিত্রে দেখতে চাই। এইটা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? অলরেডি আমি 2টা মুভিতে লিড ক্যারেক্টার করেছি, আপকামিং। হ্যাঁ, সেন্সরে জমা হবে মনে হয় 2-1 মাসের মধ্যে। বাট এই সিনেমাগুলি যখন রিলিজ হবে, তো আমি আশা করি দর্শকরা আশা করেছিল সেটাই পাবে। এবং ওই যে সিনেমাটা আমি করেছি লিড ক্যারেক্টার, ওইটার এডিটিং চলতেছে হচ্ছে টালিগঞ্জে। আচ্ছা, আমি গতকালকে ওখানে গিয়েছিলাম। ওকে, আমি পুরো প্যানেলের কাজ দেখে এসেছি। আমার নিজের কাছেই ভালো লেগেছে। বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সিনেমা। ওকে। তো ওই সিনেমাটা যখন রিলিজ হবে তখন দর্শকরা আমাকে আর ওই সাইড ক্যারেক্টার বা অন্য কিছু চিন্তা করবে না। এমনিতেও এখনও করছে না, বাট তখন ডিরেক্টরও চিন্তা করবে না যে তাকে আমরা হচ্ছে তাকে লিড কাস্টিং ছাড়া অন্য কিছু চিন্তা করবো। পারফরমেন্সটা এমনই আপনি দিতে, আমার পারফরমেন্সে আমি খুশি। ওকে, আছে না যে কিছু কিছু চরিত্র বা কিছু কিছু ক্যারেক্টার আছে যে না আমি হ্যাপি না এখন পর্যন্ত। বাট প্রেম পুরাণ সিনেমাটার নাম হচ্ছে প্রেম পুরাণ। ওকে, মাসুদ মহিউদ্দিন আর হচ্ছে মাহমুদ হাসান শিকদার, 2জন ডিরেক্টর। তো এটার এডিটিংয়ের কাজ করছে হচ্ছে কলকাতার একজন দাদা, অলোক দা। তো উনি গতকালকে ওনার সাথে আমি দেখা করে এসেছি। তো ওভারঅল ভালো হয়েছে মুভিটা। বেশ। এখান থেকে যদি আমরা একটুখানি প্রিয়তমা নিয়ে কথা বলি, এই সিনেমাটার এরকম সাকসেস সত্যি যখন সিনেমাটাতে কাজ করছিলেন বা যেদিন প্রথম মুক্তি পেল হলে, সত্যি কি আশা করেছিলেন এটা এরকম অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে? আমি একটা কথা বলতে চাই, পরিশ্রম এবং সঠিক লক্ষ্য একটা মানুষকে ওই পর্যন্ত না পৌঁছাতে পারলেও 99.9% পৌঁছাবে। তো যখন আমি সিনেমাতে কাস্ট হই এবং হিমেল আশরাফ ভাই যখন আমাকে ক্যারেক্টারটি বুঝিয়ে দেন, তখনই আমার মনে হয়েছিল যে সিনেমাটা একটা কিছু করবে। বাট এতটুকু পর্যন্ত যাবে ওটা হয়তো তখন বুঝতে পারিনি, বাট মনে হয়েছিল যে কিছু একটা করবে। দেন আরও বেশি আমি কনফার্ম হই যখন আমরা স্পোর্টে কাজ করি। স্পেশালি আরও একটা কথা বলতে চাই আমি, হিমেল আশরাফ একজন গুণী নামকরা ডিরেক্টর। ওনার পরিশ্রম এবং ওনার যে সাধনাটা ছিল, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে এই মুভি কিছু একটা করবে। কারণ ওনার এত পরিশ্রম, আমি আরও অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, সবাই পরিশ্রম করে, বাট ওনার পরিশ্রমটা ছিল একটু ডিফারেন্ট। উনি স্পট, প্যানেল, এই স্পট দেখা এবং মানে খুবই কম সময়ের মধ্যে কিন্তু সিনেমাটা শেষ হয়েছে। মাত্র 1.5 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছিল। 1.5 মাস না, আরো কম। প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন অবধি, সেন্সর পর্যন্ত এক্স্যাক্টলি 1.5 মাসের মধ্যে টোটাল কমপ্লিট। তো একটা সিনেমা এত কম সময়ের মধ্যে এত বড় সাকসেস, এটা অনেক বড় ব্যাপার। এটাই তো সত্যি, আমরা কেউ আশাই করিনি এবং আপনারাও করেননি। প্রিয়তমা দেখার পরে অডিয়েন্সের আপনার চরিত্রটা নিয়ে কিরকম প্রতিক্রিয়া পেয়েছিলেন? ওটা আরো আসলে খুব মজার ব্যাপার যে প্রথমে যখন আমি স্ক্রিনে আসি সবাই মনে করেছে আমি ভিলেন, মেইন ভিলেন। রাইট, আমিও তাই মনে করেছি, মেইন ভিলেন। তো যখন আমি লাস্ট একটা সিন ছিল সাকিব ভাই, আমি টাকা নিয়ে চলে আসি এবং ওই জায়গাটা দেখার পরে অনেকেই মোটামুটি একটু হতাশ হয়েছে যে আসলে আমরা তো ওনাকে আরো চাইছিলাম। স্ক্রিন প্রেজেন্সটা আমরা আরেকটু এক্সপেক্ট করছিলাম। রাইট, আমরা আরো চেয়েছিলাম যে এই ক্যারেক্টারটা আরো কিছুক্ষণ প্লে করুক। বাট সেই দিক থেকে হয়তো দর্শকটা একটু আশাহত হয়েছেন।
বাট ওইটা অসুবিধা নেই, আমি আরো নেক্সট সিনেমায় পুষিয়ে দেবো, সমস্যা নেই। বেশ, তার মানে এখান থেকে যে সকল অডিয়েন্সের এটা কোয়েশ্চেন ছিল বা যারা আপনারা চাইছিলেন, প্রচুর কমেন্ট এরকম পেয়েছি, এলআর খান সীমান্ত ভাইয়াকে মেন ভিলেনের চরিত্রে আমরা কবে সুন্দরভাবে দেখতে পাবো, এবং সেটা হতে হবে দর্শকদের মতামত অনুযায়ী মেন স্ট্রিম অ্যাকশন ফিল্ম, Action. মানে আপনাকে হিরোর সঙ্গে অ্যাকশন করতে দেখতে চাই অডিয়েন্স। ডেফিনেটলি আমার যে প্রেম পুরাণ, এটা টোটালি আমি স্ক্রিনে আসা মানে হচ্ছে অ্যাকশন। ওকে, আমি যখনই স্ক্রিনে আমি আসবো তখনই অ্যাকশন, প্রেম পুরাণ অ্যাকশন ছাড়া কোনো কথা নেই। বাট এটা একটু সেট রোমান্টিক সব কিছু মিলিয়ে ছবিটা। Okay. বাট আমি স্ক্রিনে থাকা মানে হচ্ছে অ্যাকশন, একদম মেন ভিলেন। একদম। ওকে, এখান থেকে যদি আমরা একটুখানি বাংলাদেশের সুপারস্টার যাকে বলা হয় শাকিব খান, আপনি একমত? আমি যদি একমত না হই তাহলে হয়তোবা আমি মানসিকভাবে বিকারগ্রস্ত। হ্যাঁ, কারণ বাংলাদেশে সুপারস্টার সালমান শাহ, নিঃসন্দেহে। নিঃসন্দেহে। সেই সালমান শাহকে যিনি সুপারস্টার বলেন, তার মানে ওনার মেন্টালিটি বা ওনার মানসিকতা কতটুকু বড় হতে পারে। একদম। তো আমি আরও এই পর্যন্ত মনে হয় 20-25টা 30টা 40টা ইন্টারভিউ আমি দিয়েছি, সবাই শাকিব খানকে নিয়েই বলে। তো আমি বলতে বলতে অনেক বেশিই বলেছি। তো সুপারস্টার সম্বন্ধে আর আসলে বলার কিছু নেই। শাকিব ভাই অনেকেই অনেক কথা বলে এবং ওনার পিছনে অনেক শত্রু লেগে গেছে। সুপারস্টারদের পিছনে শত্রু লাগবেই। এইসব বাধা বিপত্তি ওভারকাম করে যিনি সামনে এগিয়ে যাবেন উনি হচ্ছে সুপারস্টার। তো ওনার পিছনে অনেক শত্রু, ওনার পিছনে অনেক বাধা, সামনে অনেক বাধা আছে, ছিল, থাকবেও, বাট উনি অলওয়েজ সুপারস্টার। আমি যেহেতু ইন্ডিয়া থেকে বসে শাকিব ভাইয়াকে রিলেটেড ভিডিওস বেশি করি, তাই আমি আপনার কাছে জানতে চাইছি, শাকিব ভাইয়ার ছবি এলে যে পরিমাণ রেসপন্সটা পায়, বাংলাদেশে অন্যান্য সিনেমা রিলিজ হলে রেসপন্সের পরিমাণ কি সত্যিকারেরই একটু কম থাকে? ডেফিনেটলি কম থাকে, কারণ শাকিব ভাইয়ার মুভি আসা মানেই হচ্ছে একটা আলোড়ন সৃষ্টি করা। আচ্ছা, এমন আমরা আর্টিস্ট, বাট অনেক ক্ষেত্রে আমরাও জানি না যে এই মুভি রিলিজ হয়ে কবে চলে গেছে। হ্যাঁ, এটা তো অনেক বড় ব্যাপার। কিন্তু শাকিব ভাইয়ের মুভি আসা মানে হচ্ছে একটা ব্লকবাস্টার, সব ক্ষেত্রেই, সব জায়গায়, শুধু বাংলাদেশে না, কলকাতায় কিন্তু অনেক সময়, এক্স্যাক্টলি, কলকাতায় হয়। হ্যাঁ। যেমন প্রিয়তমা কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে, একদম, শুধু কলকাতায় না, এবং বহির্বিশ্বে অন্যান্য অনেক কান্ট্রিতে রিলিজ হয়েছে। ইভেন যখন আমেরিকাতে, যখন কানাডাতে, যখন মুভিটা রিলিজ হয়, আমাকে আমেরিকা থেকে, কানাডা থেকে আমি প্রচুর ফোন কল আমি পেয়েছি যে আমার এই প্রিয়তমা অনেক ভালো, অনেক দিন পর একটা সামাজিক এবং খুবই প্যাথেটিক একটা মুভি ওরা দেখেছে। এবং মানে ওরা মনের ভিতর থেকে যে ছবিটাতে ডুবে গিয়েছিল যখন স্ক্রিনে যখন মুভিটা চলছিল। তো আমি অনেক ফোন পেয়েছি বাইরে থেকে। আসলে এই ছবিটা না লাস্ট 30 মিনিট মানুষকে একদম অন্য একটা দুনিয়ায় নিয়ে চলে যেতে পেরেছিল। আমি যখন সিনেমাটা যখন আমি দেখি, আমার এলাকার একটা হল আছে মনিহার, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে যখন আমি দেখি, তো লাস্ট 30 মিনিটে যখন মুভিটা যখন লাস্ট 30 মিনিটে চলে গেছে, অনেস্টলি আমি আর পারছিলাম না ভিতরে থাকতে। আমি ভাবছিলাম যে বের হয়ে যায়, কারণ নিতে পারতেছিলাম না। শাকিব ভাই আর এমন লুক, এমন এক্সপ্রেশন, আমার মনে হয় শাকিব ভাইয়ের লাইফের বেস্ট এক্সপ্রেশন এবং তার অ্যাক্টিং ছিল এটা। এটার জন্য অনেকটা ক্রেডিট আমরা হিমেল আশরাফ ভাইয়াকেও দিতে পারি। ডেফিনেটলি হিমেল আশরাফ এর ক্রেডিট নেবে। আমার কাছে মনে হয়েছিল যে ধুম একটা মুভির মধ্যে ঋত্বিক রোশন যখন কি চুরি করতে যায়, বয়স্ক একটা ওই পিঠে একটা ব্যাগ নিয়ে বয়স্ক একটা লুক দিয়েছে একদম। তো আমার তখন ওই ঋত্বিক রোশনের কথা মনে হয়ে যায়, যখন শাকিব ভাই যখন বুড়ো বয়সে হাত কাঁপতে বের হয়, রাইট, আমি তখন দেখতেছিলাম ঋত্বিক রোশন, মানে ওইভাবে। তো একটা ঋত্বিক রোশন অনেক মানে ওয়ার্ল্ড ওয়াইড বিগ স্টার। তো আমি শাকিব ভাইয়াকে দেখে আমি যখন ঋত্বিক রোশনের কথা মনে হয়, তার মানে বুঝতে হবে যে ঋত্বিক রোশন যেই ক্যারেক্টার প্লে করেছে, আমার শাকিব ভাই, মানে আমাদের শাকিব ভাই এর চেয়ে কম করে নাই। সো লেভেলটা বুঝতে হবে। এক্স্যাক্টলি।
এর আগে প্রিভিয়াসলি অনেক সময় এরকম আমরা দেখেছি বা শুনতে পাই যে সাকিব ভাইয়া তার ক্যারিয়ারে এমন কিছু কাজ করেছেন, সিনেমা এমন কিছু করেছেন যেগুলো নিয়ে ওনাকে অনেক সময় ট্রোলিং এর সম্মুখীন হতে হয়েছে, কিন্তু রিসেন্ট টাইমে আমরা যদি দেখি ওনার লাইন আপ ভীষণ স্ট্রং, এবং প্রিয়তমা থেকে প্রিয়তমার সাকসেসের পরে উনি রিসেন্টলি এই যে দরদ করছেন অনন্য মামুন ভাইয়ের, তারপরে উনি করছেন রাজকুমার, তারপরে তুফান। তো এই লাইন আপগুলো, এই যে চয়েস, এইটা নিয়ে আপনি কি বলবেন অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, আপনার কি বক্তব্য থাকবে? সাকিব ভাইয়া এমন একটা জিনিস, এমন একটা মানুষ যে উনি হচ্ছে কি যে সর্বক্ষেত্রে নিজেকে সেট করতে প্রস্তুত। যখন যখন যেসব ট্রলগুলি হয়েছিল তখন ওই সিনেমাই চলছিল দেশে, হ্যাঁ, তো তখন ওই সিনেমা করেছে। এখন যে সিনেমার যে চেঞ্জিং আসছে, এখন উনি কি কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাক্টর কারা? আমাকে যদি দেয় যে আমি একজন রেপিস্ট, আমি তো রেপিস্টের ক্যারেক্টারই করবো। এক্স্যাক্টলি। আমাকে যদি দেয় যে না আমি একজন জাজ, আমি তো ওই ক্যারেক্টারই প্লে করবো। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে উনি যখন যেখানে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয় উনি ওইভাবেই নিজেকে রেডি করেন। তো যেমন প্রিয়তমার পরে হচ্ছে দরদ, তারপর রাজকুমার চলছেন, তুফান আসছে, এটা একটা বিগ ব্লাস্ট হবে। এই যে পরপর যে সিনেমাগুলো হচ্ছে না, এই সিনেমাগুলি সাকিব ভাই নিজেকে অন্যতম পর্যায়ে নিয়ে গেছে। আগেরগুলি বাদ দিলাম, কারণ আগেরগুলি ছিল ওইভাবে বাজার ডিমান্ড যা করেছে ওই সেটাই উনি নিজেকে মানে প্রেজেন্ট করেছেন। বাট এখন যা করছেন অ্যামেজিং। এক্স্যাক্টলি। যেমন আমরা এমনটা শুনি যে সাকিব ভাইয়ার সমকক্ষ বাংলাদেশে আর কেউ নেই, ঠিক আমরা তেমনভাবে এটাও শুনতে পাই যে যারা ভিলেনের ক্যারেক্টার প্রথম দিক থেকেই করে আসছেন, আমি একদম সম্মান রেখে বলছি, আমাদের মিশা সওদাগর ভাইয়া বা শহীদুজ্জামাল সেলিম, যার সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করলেন প্রিয়তমাতে, এনারাই ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি ভিলেনিশ ক্যারেক্টার করে এসেছেন। মিশা ভাইয়া তো প্রচুর। তো এখন অডিয়েন্স একটু নতুন কোনো মুখ খুঁজছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনার প্রতি একটা আলাদা অগাধ আস্থা অডিয়েন্সের তৈরি হচ্ছে। ভবিষ্যতে সাকিব ভাইয়ার বিপরীতে আপনাকে যদি মেন ভিলেনের ক্যারেক্টারে দাঁড় করানো হয় এবং হিরো ভিলেনের সেই টাসেল যদি গল্পের মধ্যে থাকে, আপনি একদম শুনেই ডিরেক্টলি ইয়েস করবেন, নাকি পুরো গল্পটা আগে শুনবেন, আপনার পছন্দ হলে ইয়েস করবেন, না হলে নো করবেন? আমি চোখ বন্ধ করে ইয়েস বলবো, কারণ সাকিব ভাইয়ার এগেনস্টে স্ক্রিন শেয়ারিং করা অনেক বড় ব্যাপার। আমি গল্প পড়ে শুনবো, আগে দেখবো আর্টিস্টকে। এটা হচ্ছে সাকিব ভাইয়ের ক্ষেত্রে। সাকিব ভাইয়া থাকা মানে হচ্ছে আমার গল্প শুনতে হবে না, কারণ গল্প উনি চুজ করেছেন। তো আমি ছোট আর্টিস্ট, তো আমি গল্প চুজ করব সেটা হবে না, কারণ সাকিব ভাইয়া যে মুভি করবে এই মুভির গল্প ডিফারেন্ট হবেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে প্রথম চিন্তাই করতে হবে যে আমি ইয়েস বলবো, দেন হচ্ছে গল্প তো স্ক্রিপ্ট আমাকে শুনতেই হবে। আচ্ছা, এই যে বাংলাদেশে আর সুপারস্টার তৈরি হচ্ছে না, এটা আমরা শুনতে পাচ্ছি, সাকিব ভাইয়ার সমকক্ষ আর কেউ হচ্ছে না, এটা কেন? যদি আমরা দেখি সিয়াম আহমেদ, আরিফিন শুভ, তারা, বা আমরা যদি নীরব হোসেনের কথা বলি, তারা তো আছেন, কিন্তু সেইভাবে কি তারা সুযোগ পাচ্ছেন না, নাকি সেই জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারছেন না? এটা আসলে একটা খুবই কঠিন আপনি প্রশ্ন করেছেন। সেক্ষেত্রে আমি বলতে চাই যে হয়তো কেউ সুযোগ পাচ্ছে না, আচ্ছা, অথবা আমাদের যে সিনেমার যে বাজার, এই বাজারটাই এখন ডাউন। আমাদের যে আগের যে সোনালী যুগ ছিল, সেই যুগ যদি থাকতো হয়তো বা কেউ না কেউ বের হইতো, অথবা আমি এটাও বলতে পারি যে হয়তো বা কারো কোনো কোয়ালিটি নেই, হয়তো বা সাকিব ভাই সেই কোয়ালিটি আছেন বিদায় হয়তো বা ওই জায়গায় উনি পৌঁছে গেছেন। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। নর্মালি আমরা যে সিম, যেটা ভেজিটেবল সিমের বিচিকে আপনি যদি একটা ইট চাপা দিয়ে নিচে রেখে দেন, সেটা এদিক থেকে এদিকে গিয়ে বের হবে, একদম রাইট? আমার যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি আমি বের হবো। সুপারস্টার হতে না পারি, বাট আমি স্টার হবো একটা। এক্স্যাক্টলি। এটা দর্শক আমাকে বুঝতেই পারবে যে আমি স্টার হইছি। তো এখানে হয়তো বা কেউ সুযোগ পাচ্ছে না, হয়তো বা তাদের মেধা আছে, তো সুযোগ পেলে কাজে লাগিয়ে দিবেন, এরকম আর কি। বাট সুপার সাকিব ভাইয়ের সমকক্ষ হতে পারবেন কিনা সেটা আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। বেশ, আমরা রিসেন্ট টাইমে আবারও দেখতে পেলাম দুই বাংলার প্রযোজনা সংস্থা এক হলো। এর আগে সাকিব ভাইয়ার ছবিতে আমরা দেখেছিলাম, আবারও তুফান সিনেমার হাত ধরে SBF, তার সঙ্গে চরকি, আলফাই, বাংলাদেশ, 3টি প্রোডাকশন হাউস। তো এই যে দুই বাংলার মেলবন্ধন হয়ে কাজ হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা অবভিয়াসলি আমি পজিটিভলি দেখবো। কারণ হচ্ছে কি যে আমার পকেটে টাকা নাই, বাট আমি অন্য কারো কাছ থেকে নেব না।
এটা কোনো লজিক না। আমার কথা হচ্ছে আমার কাছে টাকা নেই, আমি অন্য কারোর কাছ থেকে এনে আমি ইনকাম করব। দুই বাংলা যখন জাজ মাল্টিমিডিয়া যখন যৌথ প্রযোজনা করেছিল তখন কিন্তু সিনেমার বাজার মোটামুটি ভালো ছিল। তো যখন আর স্পেশালি হচ্ছে কলকাতা মুম্বাইয়ের চেয়ে একটু পিছনে, বাট মুম্বাই আগে, তারপর কলকাতা, তারপর বাংলাদেশ। তো সেক্ষেত্রে আমি বলবো কলকাতার হচ্ছে বাংলাদেশ যদি যৌথ প্রযোজনার যদি ছবি বানায়, আমি অবভিয়াসলি মনে করবো যে এটা অন্যান্য বহির্বিশ্বের সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো একটা প্রোডাকশন হবে। তা আমি এটাকে সাধুবাদ জানাবো না। ওকে, আর এটার সঙ্গে সঙ্গে যদি আমরা আসি, আমরা রিসেন্ট টাইমে অনন্য মামুন ভাইয়াকে দেখতে পাচ্ছি, তিনি ইন্ডিয়ার ছবি বাংলাদেশে নিয়ে যাচ্ছেন, এবং আমরা শাহরুখ খানের পাঠান বলি, জওয়ান বলি, সেই সিনেমাগুলো, বা সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান, এই সিনেমাগুলো বাংলাদেশে রিলিজ পাচ্ছে। একাংশ বলছে যে এর জন্য আমাদের বাংলাদেশি সিনেমার ক্ষতি হচ্ছে, আবার একাংশ বলছে যে না, আমাদের ভালো হচ্ছে। আপনি কোনটাতে বিশ্বাসী? আমি বলবো ভালো হচ্ছে। ওকে, কেন ভালো হচ্ছে? আমি যখন এটা টক ফল খাবো, তো পাশে যদি মিষ্টি না খাই তাহলে টকটা কিন্তু ওইভাবে প্রপারলি বুঝতে পারবো যে কতটুকু টক। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখন হিন্দি অথবা তামিল অথবা কলকাতার কোনো মুভি যাবে, আমরা কম্পেয়ার করতে পারবো যে ওদের প্রোডাকশন, আমাদের প্রোডাকশন, ওদের অ্যাক্টিং লেভেল, আমাদের অ্যাক্টিং স্কিল কতটুকু ভালো খারাপ আমরা কম্পেয়ার করতে না পারলে আমরা শিখবো কীভাবে? তো আমি এটাকে কোনোভাবেই আমি নেগেটিভলি নেব না, আমি পজিটিভলি নিচ্ছি। ওকে, আচ্ছা, শাকিব ভাইয়ের আপকামিং 3টে সিনেমার কোনো সিনেমাতেই কি আমরা আপনাকে আশা করতে পারি? দরদে আমি নেই, কারণ দরদে ওইরকম কোনো ক্যারেক্টার ছিল না আমার। আর রাজকুমারের গল্পটা একটু ভিন্ন টাইপের, আচ্ছা, ওইখানে ওইরকম কোনো ক্যারেক্টারই নেই। আচ্ছা, হিমেল ভাই আমাকে বলেছিল যে আপনার লুক, আপনার গেট আপ, আপনার সব কিছু মিলিয়ে কোনো ক্যারেক্টার নাই। আচ্ছা, বাট উনি প্রিয়তমাতে কাজ করে উনি আমার উপরে যথেষ্ট স্যাটিসফাইড। বাট ওইরকম ক্যারেক্টার থাকলে উনি আমাকে অবশ্যই লক করতো। ওকে, যদি মায়াতে সেরকম কোনো চরিত্র থাকে নিশ্চয়ই আমরা। হ্যাঁ, মায়াতে আছে। আর হচ্ছে রায়হান রাফি ভাইয়ের সাথে আমার প্রাথমিকভাবে কথা হয়েছে তুফানে, তো এখন পর্যন্ত ফাইনাল কোনো কিছু হয়নি। ওকে, বাট তুফান যেহেতু একটা অ্যাকশন ভিত্তিক বা অ্যাকশন ধর্মী সিনেমা, তো আমি আশা করছি ওখানে কিছু একটা থাকবে আমার। হ্যাঁ, আমরাও চাই আপনার কিছু একটা থাকুক। মানে আপনি ভীষণ লুকিং এর দিক থেকে ভীষণ প্রমিসিং। ন্যাচারালি আমরা ভিলেনিশ ক্যারেক্টার যাদেরকে দেখি, সাউথ ইন্ডাস্ট্রির ভিলেনদের ভীষণ বিশ্বাসী লাগে দেখতে, যে কারণের জন্যে আমি ওপার বাংলাও যদি বলি বা আমাদের এপার বাংলার কথাও, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম ধরনের ছবি তৈরি হচ্ছে, এখন আমাদের কলকাতার অডিয়েন্সেরও একটা বিশ্বাস জন্মেছে সাউথ ইন্ডাস্ট্রির ছবির প্রতি। কেননা তারা না ভীষণ রিয়েল এবং খুব ন্যাচারাল জিনিস দেখাতে পারে, যেটা আমরা দেখাতে পারি না। অডিয়েন্সের বিশ্বাস, এবং আপনাকে দেখলে সেই বিষয়টা তৈরি হয় যে বেশ হিরো ভিলেনের একটা টাসেল হবে, এই বিষয়টা একটা লাগে। আজ থেকে 5 বছর পরে আপনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতে চান? এটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির যে সিচুয়েশনটা তখন কি থাকবে। এর জন্য আমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক বেশি আমি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি জোর দেয় বা একটু নজর দেয়, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে রুট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সেকশনগুলোতে যেভাবে নজর দিচ্ছেন, আমি মনে করি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি এভাবে নজর দেন, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আগামী 5 বছর পরে অনেক দূর এগিয়ে যাবেন। পাশাপাশি আমাদের যে ইনভেস্টর যারা আছেন, তারা কিন্তু প্রিয়তমা দেখেই কিন্তু তারা অনেক বেশি মানে আশাবাদী, আরও এগিয়ে আসছেন। তো আমি মনে করি যে আগামী 5 বছর পর আমরা যথেষ্ট পরিমাণে আমরা এগিয়ে যাব। প্রিয়তমা বললেন বলে আর একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, শাকিব ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্সটা কেমন? মানে আপনারা না অনেক আসলে সৌভাগ্যবান, মানে যারাই কাজ করেন, বা উল্টো দিক থেকে আমরা এরকমটাও বলতে পারি যে আপনারা এতটাই নিজেদের জায়গায় এতটাই প্রমিসিং যে আপনারা শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে পারছেন। তো এইটা একটুখানি যদি বলেন যে ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করার এক্সপিরিয়েন্স কেমন? এটা আসলে টোটালি একটা ডিফারেন্ট ব্যাপার। ডিফারেন্ট বলতে যে কোনো ক্যারেক্টার যখন আমি শাকিব ভাইয়ের সাথে প্লে করি, তো প্রথমে আমি আমার মাইন্ডে নেই যে আসলে ক্যারেক্টারটা কি। তো তখন আমি ফার্স্ট একটা মুভির কথা বলি, নবাব এলএলবি। আমি আদালতের কাঠ গড়ায় দাঁড়ানো, উনি উকিল ছিল, আমার অপোনেন্টের উকিল। যখন উনি আমার সামনে এসে দাঁড়ালো, আমি না ডায়লগ ভুলে গিয়েছিলাম।
মানে আমি রীতিমতো ডায়লগ ভুলে গিয়ে ওনার দিকে শুধু তাকিয়েছিলাম যে উনি সাকিব ভাই। তো এই জিনিসটা আস্তে আস্তে উনি সাকিব ভাই খুবই কোঅপারেটিভ, হ্যাঁ কো-আর্টিস্টদের ব্যাপারে খুবই কোঅপারেটিভ। তো উনি আমাকে ওই মুভির পরে উনি বুঝতে পেরেছিল যে আমি খুবই ওনাকে দেখে খুবই কনসাস ফিল করছি। তো উনি শর্ট দেওয়ার পরে বললো যে তুই ভুলে যাবি যে আমি সামনে শাকিব খান আছে, তুই শুধু তোকে প্লে করবি এবং মনে করবি যে অন্য কেউ দাঁড়িয়ে আছে। তো খুবই মজার ব্যাপার যে উনি আসলে শুধু আমি না, প্রত্যেকটা কো-আর্টিস্টের সাথে উনি খুবই পোলাইটলি উনি স্ক্রিন শেয়ারিংয়ের ব্যাপারে খুব আন্তরিক। আর শহীদুজ্জামান সেলিমের সঙ্গে স্ক্রিন শেয়ারটাও আমি একটু সেলিম ভাই, আমি ওনাকে মানে উনি আমার ভীষণ পছন্দের একজন actor। আমি সেলুট জানাই ওনাকে। এই প্রিয়তমতে আমার এই ক্যারেক্টার প্লে করতে আরো বেশি সহজ করে দিয়েছেন হচ্ছে সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম। আমি ওনাকে সেলুট জানাই। মানে এত অমায়িক একটা মানুষ আমাকে বলছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার এবং ডায়লগের ক্ষেত্রে আমাকে বলছে যে তুই এটাই ভেবে দিবি, ওইটা ওইভাবে দিবি, তুই এটা যখন এই ডায়লগটা দেওয়ার সময় তুই চিন্তা করবি যে তুই এইটা। মানে আমি মনে হয় যে আমি প্লে করি নাই, উনি আমার ক্যারেক্টারটা প্লে করে দিয়েছে। বিদায় হচ্ছে আমার এই প্রিয়তমার ক্যারেক্টারটা আমার এতটুকু আমি ফুটিয়ে তুলতে পেরেছিলাম। পুরোটা শিখিয়ে নিয়েছেন নিজের একদম নিজের মতো করে, যে মানে নিজের মতো করে যে উনি আমার জায়গায় উনাকে বসানোর পরে বলো যে এটা এইভাবে করুন। দ্যাটস দারুণ একটা বিষয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা কোয়েশ্চেন খুব ওঠে, যেহেতু সাকিব ভাইয়াকে বলা হয় বাংলাদেশের সুপারস্টার, রিসেন্ট টাইমে আমরা যদি দেখি বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে ওনাকে কাজ করতে দেখা যাচ্ছে না। এটা নিয়েও অনেকের অনেক রকমের মতভেদ। কেউ বলেন যে বাংলাদেশের নায়িকাদের মধ্যে সেই পোটেনশিয়াল আর এখন দেখা যাচ্ছে না, আবার কেউ বলেন না বাইরের দেশের নায়িকাদের সঙ্গে উনি বেশি সাবলীলতা পাচ্ছেন এখন কাজ করে। তো এইটা নিয়ে আপনি কি বলবেন? উনি আসলে বাইরের নায়িকাদের ব্যাপারে সাবলীল বা বাংলাদেশের নায়িকাদের ক্ষেত্রে সাবলীল না, সেটা হয়তোবা যারা বলে তারা মিথ্যা বলে, হয়তোবা ভুল বলে। উনি যেখানেই যাবেন, যে নায়িকাই অপোনেন্ট থাকুক, উনি সব জায়গায় সাবলীল। হয়তোবা উনি চিন্তা করে যে গল্পের প্রয়োজনে হয়তোবা বাইরের নায়িকা হলে বেটার হবে, সেই ক্ষেত্রে উনি চিন্তা করে যে না, বাইরের নায়িকাদের সাথে উনি সাবলীল। তো মানে বাংলাদেশের কোনো নায়িকার সাথে উনি কাজ করছেন না বা করবেন না এরকম ডিক্লেয়ার কিন্তু উনি দেননি। হয়তোবা গল্পের প্রয়োজনে বাইরের নায়িকা দরকার হয়। এক্স্যাক্টলি। যেমন প্রিয়তমাতে আমি মনে করি যে এদিকে পাল না হইলে ওই ক্যারেক্টার কেউ ফুটিয়ে তুলতে পারতো না। এটা আমি মানে একদম মানে জোর গলায় বলতে পারি। এদিকে পাল বিদায় ওই ক্যারেক্টার কিন্তু ফুটিয়ে উঠছে। হয়তোবা শাবনূর যদি থাকতো। শাবনূরজি তো আবার ফিরছেন, মানে ফিরলেন বলতে রঙ্গনা বলে একটা ছবি করছেন, তারপরে মাতাল হাওয়া বলে একটি ছবি করবেন চয়নিকা চৌধুরীর ডিরেকশনে। আমার রিসেন্টলি চয়নিকাদির সঙ্গে একটু কথা হচ্ছিল, তো আমিও শাবনূরজির তো সম্পর্কে অনেক শুনেছি। ওনার কিছু ছবি আমি দেখেছি, অনেক ছবি আমি দেখিনি, বাট ওনাকেও তো বলা হয় লেডি সুপারস্টার অফ বাংলাদেশ। তো ওনার সম্পর্কে যদি দু এক কথা বলেন। ছোটবেলা থেকে কিন্তু ওনার মুভি, ছোটবেলা থেকে বলতে আমরা যখন বুঝি তখন থেকে কিন্তু ওনার মুভি দেখেছি। তো উনি এত ভালো অ্যাক্টিং করেন, মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ওনাকে কেউ ভুল ধরতে পারবে না। তো সেক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপুকে, যে উনি যেহেতু আবার কামব্যাক করেছেন, আমরা আগের শাবনূরকে ফেরত চাই। সেক্ষেত্রে ওনার ফিটনেসটার দিকে একটু খেয়াল করার আমি একটু দাবি জানাচ্ছি ওনার প্রতি, একজন ক্রাশ হিসেবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি এবারে একটা মজাদার বিষয় দিয়ে শেষ করতে চাই ইন্টারভিউটা। আমি যখন সীমান্ত ভাইয়ার সঙ্গে এসে দেখা করলাম, তখন আমি দেখলাম উনি আলোচনা করছিলেন, একজনকেই বললেন যে ওনার আইফোনটা কিছুক্ষণ আগেই ডেড হয়ে গিয়েছিল, কিন্তু উনি যে আইফোনটা বললেন ডেড হয়ে গিয়েছিল, আমি চোখের সামনে দেখলাম সেই আইফোনটা জ্বলছে। আমাদের কাছে অ্যাপেল বা আইফোন বিষয়টা এমন, আমরা মনে করি একবার ডেড হয়ে গেলে সেটাকে আবার অ্যাপেল স্টোরে নিয়ে যাওয়া সেটা একটা বিরাট প্রসেস। কিন্তু আমি এই কথাটা এখন কেন তুললাম জানেন? আমরা এখন যে ভেন্যুতে বসে এই ইন্টারভিউটা আপনারা দেখলেন, যে মানুষগুলির সহযোগিতা ছাড়া আজকে এটা হতো না। আমি সীমান্ত ভাইয়ারকেই একটু বলবো, আপনি একটুখানি বলুন। আমি কলকাতায় এসেছি হচ্ছে 2টা মিটিংয়ের জন্য, বাট আসার পরে আমার একটা ফ্রেন্ড আসছে। তো যেই হোটেলে উঠেছি, ওই হোটেল থেকে আমি যখন নামছিলাম, তো হাত থেকে ফোনটা পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে দেখি আর অন হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে ডেড। আমি আসলে জানি না ডেড নাকি, বাট চলছে, স্ক্রিন আর অন হচ্ছে না। তো
তো আমি এখানে আসলাম, আসার পরে দেখলাম আরিস মোবাইল, এবং এখানে দেখলাম যে অ্যাপেলের লোগো আছেন, তারপর হচ্ছে ম্যাকবুক আছেন। রাইট। তো আমি এখানে আসার পরে একটা কিউট একটা ছেলে আছেন, আরিস নাম ওনার। তা আমি ওকে বললাম যে ভাই এই প্রবলেম, সে বাংলা বোঝেন। তো বললো যে দেন আমার কাছে দেন, আমি দেখছি। তো নিয়ে সে তার ইয়েতে গেল, বসলো, আমাকে বললো যে 20 মিনিটস আমাকে টাইম দেন, আমি দেখছি। আমি এখানে বসা 12 মিনিটস পরে বলো যে আপনার ফোন ওকে হয়ে গেছে। আমি জানি না সে কী করেছেন, হ্যাঁ, বাট আমার কাছে, আমি বাংলাদেশে আমার এই ফোনটা আগে একবার প্রবলেম হয়েছিল, বাট আমি প্রায় 23 দিনের মতো ফোনটা অফ ছিল। বাট এখানে আসার পরে দেখলাম যে সে অনলি 12 মিনিটসের মধ্যে সেইটা ওকে করে দিল। তো এই জন্য আমি বলতেছি যে কলকাতায় যারা আছেন বা বাংলাদেশ থেকে যারা এখানে আসবেন বেড়াতে, যদি কোনো ফোনের প্রবলেম হয় অথবা যদি কোনো ফোন দরকার, এখানে অনেক ফোন আছেন। তো আরিস মোবাইল, এক্স্যাক্টলি রাইট, আরিস মোবাইল এই শপটাতে ভিজিট করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনাদের যে বিহেভ, এটা অবশ্যই আমাকেও বলতে হবে। আমি একটুখানি বললাম, আমি আজকে ইন্টারভিউটা নিতে একা এসেছি। ন্যাচারালি শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম একা কখনো আসে না, টিম তো একা হলে হয় না। আসলে আজকে আমি কারণবশত একা, এবং আজকে এখানের যিনি যারা আছেন তারা আজকে আমাকে ট্রাইপড সেট করা থেকে শুরু করে এই যে আপনারা এখন ভিডিওটা দেখছেন, তারা ফ্রেম পর্যন্ত ঠিক করে দিয়েছেন, তারা ল্যাপেল কানেক্ট করে দিয়েছেন। এতটা সহযোগিতাপূর্ণ তারা, আমি বলে বোঝাতে পারবো না কি ভালো বিহেভিয়ার পেলাম আমি এখানে এসে, আমি কখনো ভুলবো না। এবং আমি আমার সকল বন্ধুদের, বড়দের, ছোটদের সকলকে আমি রিকোয়েস্ট করব, আমি তোমাদের বলতে চাই যে দেখো, মোবাইল একটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাইফের এখন। তো তোমরা অবশ্যই একবার এই শপটিতে আসতে পারো। আর এই ইন্টারভিউটার আগে তোমরা কিছু ছবি দেখে ফেলেছো আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে আমরা দোকানের কিছু ছবি আপলোড করেছি। খুব ইজিয়েস্ট ওয়ে, খুব সোজাভাবে তোমরা এই দোকানটাতে চলে আসতে পারবে। আমি দরকার হলে কিভাবে তোমরা দোকানটাতে আসবে সেটা না হয় কমেন্ট বক্সে লিখে দিলাম ওই ছবিগুলোর তলায়। তাই তোমরা অবশ্যই একবার এসো, প্রচন্ড ভালো একটা বিহেভিয়ার পাবে এবং প্রচুর ভালো ভালো কিছু জিনিসও তোমরা পেতে পারো, আমরা এমনটাই বলতে পারি, রাইট? এক্স্যাক্টলি। তাহলে আমরা ইন্টারভিউটা এখানে শেষ করলাম। হ্যাঁ, শেষ করছি। আর হচ্ছে কলকাতাকে অনেক অনেক ধন্যবাদ, কলকাতার মানুষকে ধন্যবাদ, এত ভালো বিহেভ। আমার আসলে সময় নেই, আমি আরো সময় যদি থাকতো আমি আরো কয়েকদিন থেকে যেতাম এখানে। নেক্সট টাইম এলে কিন্তু আমার বাড়ি যেতেই হবে। ডেফিনেটলি যাব, ডেফিনেটলি যাব। খুবই ভালো লেগেছে আমার, স্পেশালি হচ্ছে কলকাতার মানুষ অনেক ভালো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।